সুপ্রিয় শ্রোতা দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি বাংলাদেশ বেতারের পাক্ষিক আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। আজকের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক জনাব সাইদ খান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের মহাসচিব জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল ভাই। আজকের এই অনুষ্ঠানে আমি সাইদ ভাইকে জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনি তো জানেন বর্তমান যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি স্লোগান দিয়েছেন এবং সেই স্লোগানটা ছিল সবার আগে বাংলা। এই স্লোগান উনি দিয়েছিলেন তখন কি পরিপ্রেক্ষিতে এবং কিভাবে এটা ওনার সেই চেতনাটা আজকে সবার মধ্যে তৈরি করার চেষ্টা করছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক এবং শ্রোতা দর্শক যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবার আগে বাংলাদেশ এই শব্দটি বলতে হলো কেন, এটি আসলে দুইভাবে বা তিনভাবে বিশ্লেষণ করা যায়। বাংলাদেশ কি তাহলে সবার পেছনে পড়ে গিয়েছিল? যেই জায়গা থেকে সবার আগে বাংলাদেশকে হুক আপ করতে হলো সেটি একটি জায়গা, আবার একটি রাজনৈতিক প্রেক্ষাপটও আছে, আবার অর্থনৈতিক একটি জায়গা আছে। আপনি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বক্তৃতা ধরে আলোচনা শুরু করেছেন, তো ওই জায়গায় দেখুন 1971 সালে বাংলাদেশটা যখন স্বাধীন হয়, স্বাধীনতার মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল একটা মানবিক বৈষম্যহীন একটা বাংলাদেশ নির্মাণ। আফটার 71 দেখেন 72-73 2 বছরের দুঃশাসনের পরে 74 সালে একটা দুর্ভিক্ষ দেখা গেল। তার মানে 74-এর দুর্ভিক্ষ কিন্তু 74-এ হয়নি, 72-73-এর দুঃশাসনের ফলাফল। এরপরে একটা 75-এর মতো একটা পরিস্থিতি তৈরি হলো। এরপরে আবার সেনাবাহিনীকে রিভল্ট করতে হলো এক প্রকার মিউটিনির মাধ্যমে। তারপরে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু, মাঝখানে আবার স্বৈরশাসন হোঁচট খেলো। দেখুন বাংলাদেশ খুব কম সময়ে বাংলাদেশ ছিল বা বাংলাদেশ পন্থায় ছিল বা বাংলাদেশিদের হাতে ছিল, আবার একটা সামরিক মানে দেশি বিদেশি নানান চক্রী মহলের হাতের মধ্যে পড়ে গিয়ে 90 পর্যন্ত, 90-এর পরে আবার 90 অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হলো বেগম খালেদা জিয়ার হাত ধরে। সেই সময়টাকে আমরা বলি গণতন্ত্রের নতুন যাত্রা, শাকিল ভাই, তাই না? 91 থেকে আবার গণতন্ত্রের নতুন যাত্রা। 96-এও এক ধরনের গণতন্ত্র ছিল, আবার 2007-এর পর বাংলাদেশ হারিয়ে যায় অন্ধকারে। বাংলাদেশ আসলে বাংলাদেশ থাকবে কিনা, আপনার শাকিল ভাইদের মনে থাকবার কথা, একটি দেশের একজন রাষ্ট্রদূত হঠাৎ একটা উড়ো চিঠি এনে বললেন যে স্যাংশন দিয়ে দেবো। এরপরে একটা 1-11-র মতো পরিস্থিতির সৃষ্টি হলো, বাংলাদেশের সকল রাজনীতিকদের এক প্রকার শেষ করে দেয়া হলো। হ্যাঁ, বর্তমান প্রধানমন্ত্রীর কোমর ভেঙে দেয়া হলো, এমনভাবে নিপীড়ন নির্যাতন করা হলো যে তিনি আর বাঁচবেন কি বাঁচবেন না সেটি নিয়ে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে তিনি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন, আর ফিরতে পারলেন না প্রিয় মাতৃভূমিতে। সেই সময় যখন ফিরলেন তখন কিন্তু আসলে ওনার মা, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপসহীন দেশনেত্রী যাকে বলি বেগম খালেদা জিয়া, তিনি মৃত্যু পথযাত্রী, আপন ভাইটাকে হারালেন। তার মানে কিন্তু বাংলাদেশ ছিল না। একটি রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্র এই দুটো মিলে কিন্তু জনরাষ্ট্র হয়। প্লেটোর রিপাবলিক অনুযায়ী যে রাষ্ট্রে জনগণের স্বার্থ বিঘ্নিত হয় সেটিকে আর জনরাষ্ট্র বলা যায় না। তার মানে এই বাংলাদেশটা আসলে জনগণ ছিল না। যেই কারণেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে পা রেখেই প্রথম বলেছিলেন সবার আগে বাংলাদেশ, যে অনেক স্বার্থ নিয়ে ভাবা যাবে, ক্ষমতা নিয়ে ভাবা যাবে, অর্থনীতি নিয়ে ভাবা যাবে, কিন্তু বাংলাদেশটা নিয়ে ভাবা সবচেয়ে বেশি জরুরি। এজন্যই হয়তো উনি ওনার খুবই পরিকল্পিত রাজনৈতিক প্রজ্ঞা থেকে এই কথাটি বলেছেন, যে কারণ সবার আগে বাংলাদেশটা বিনির্মাণ করা গেলে এই দেশের মানুষ, এই দেশের অর্থনীতি, আমাদের সমৃদ্ধি সবটাই নিশ্চিত করা সম্ভব বলে আমার কাছে মনে হয়। তারপরে ওনার ব্যক্তিগত ফিলিংটা উনি ভালো বলতে পারবেন না। আপনি তো সেই সময়ে সাংবাদিকতা করতেন। জি, সেই ফ্যাসিস্ট সরকার যেটা আমরা দীর্ঘ 17 বছর আমরা যুদ্ধ করছে, কিন্তু সেই সময় কি আপনাদের সাংবাদিকতার উপরে কোনো বাইন্ডিং ছিল বা কোনো থাকতো না? আসলে সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি ফ্যাসিজমের হিস্ট্রি, ওয়ার্ল্ড ফ্যাসিজমের হিস্ট্রি যদি আপনি রিসার্চ করেন বা আপনি যদি একটু ঘাটেন, আপনি দেখবেন ফ্যাসিজমের সময় কিন্তু এক ধরনের সাংবাদিকতা থাকে। এটাকে কিন্তু জার্নালিজম বলা যায় না, এটা প্রচার যন্ত্র। জাস্ট ফ্যাসিস্ট যেটা করে সেটাকে ওয়েল অ্যান্ড গুড হিসেবে স্টাবলিশ করা, এটা সব প্রচার যন্ত্রের দায়িত্ব হচ্ছে স্টাবলিশ করা, হ্যাঁ, যে ফ্যাসিস্ট ইজ ডুইং ওয়েল। এই কাজটি কিন্তু লাস্ট 17 ইয়ার্সে হয়েছে। এক জার্নালিজম যে একেবারে ছিল না সেটি বলা যাবে না। জার্নালিজম ছিল জাস্ট পেট্রোনাইজিং দ্য ফ্যাসিজম, কন্ট্রোল বাই না, পেট্রোনাইজিং। এটা সুমোটো
মানে সব প্রণোদিত হয়ে করে থাকে। ফ্যাসিজমের থিওরিটাই হচ্ছে কি জানেন, ফ্যাসিজমের থিওরিটি হচ্ছে একটা কল্পিত কার্ড সৃষ্টি করা। যেমন শেখ মুজিবকে একটা কল্পিত কার্ড বানানো হয়েছে, যে শেখ মুজিব ছাড়া বাংলাদেশে আর কেউ কোনো কিছু স্বপ্নে দেখেনি। একমাত্র মানুষ যিনি ঘুমিয়েছেন শেখ মুজিব, তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখেছেন পদ্মা সেতু পর্যন্ত। আজকেও শেখ হাসিনা দিল্লিতে, সেটাও শেখ মুজিবের স্বপ্ন ছিল। এই কল্পিত কাল্টের উপরে ভর করে একটা শাসনতন্ত্র বা একটা সিস্টেম চালু করা হয়েছিল, যে এর বাইরে আর কিছু ভাবা যাবে না। এটা কিন্তু ফ্যাসিজম। আর ফ্যাসিস্টরা কিন্তু তারা দে থিংস দে আর ব্লু ব্লাড, যে তারাই পিওর, তারাই সব কিছু, তাদের চেয়ে পিওর কিছু থাকে না। এটা কিন্তু ফ্যাসিজমটা কিন্তু এক ধরনের উগ্র জাতীয়তাবাদ। রাইট। হ্যাঁ, আপনি আমার মনে হয় এটা মনে করার কারণে যে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটাও কিন্তু জাতীয়তাবাদী দল। আওয়ামী লীগও একটা জাতীয়তাবাদী দল। হিটলারের যে নাজি পার্টি, সেটাও কিন্তু জাতীয়তাবাদী রাজনৈতিক দল। কিন্তু এখানে কতটা উগ্রতা ভর করলো, এটার উপরে নির্ভর করবে ডেমোক্রেসি না ফ্যাসিজম। লাস্ট 17 ইয়ার্সে যেটা হয়েছে, 17 ইয়ার্সে, সেটা হচ্ছে কল্পিত কাল্টের উপরে ভর করে শেখ হাসিনা একক পরিবারতন্ত্র, এবং সর্বশেষ যে জিনিসটি তিনি চালিয়েছেন, যে আই নিড অ্যাবসলিউট পাওয়ার। উনি বলেছিলেন অ্যাবসলিউটিজম ইজ দ্য ফ্যাসিজম। সো দ্যাট মিডিয়া ছিল, সব কিছুই ছিল, কিন্তু কাল্টের কর্তৃত্বে সবটা ছিল। যেই কারণে ওটাকে গণমাধ্যম বলা যাবে না, ওটা গণমানুষের মাধ্যম ছিল না, ওটা কাল্টের প্রচার মাধ্যম। এখন সাংবাদিকরা, যেটা বিগত 6 মাস তো গভর্নমেন্টের সরকার একটা দিন চলে, এখন কি পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন? পরিবর্তন তো সবচেয়ে বড় পরিবর্তন এটা, যে সরকারকে প্রশ্ন করতে পারছি। এই যে আজকে বাংলাদেশ বেতারে বসে আপনি সরকারের সমালোচনা করার সুযোগ পাচ্ছেন, আলোচনা করবার সুযোগ পাচ্ছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। আর যদি ঠিক আগের রেজিমে থাকতাম, তাহলে কিন্তু আজকে নানান জনকে শ্রদ্ধা জানিয়ে শুরু করতে হতো। আপনি ধরেন এখন তাহলে যে পরিবেশ দাঁড়াচ্ছে, যে সাংবাদিকরা এখন তার সত্য কথাটা তুলে ধরা, সাংবাদিক কেন, নাগরিক সমাজও তো প্রশ্ন করতে পারছে। আপনাদের এখন পত্রিকা বলেন, যে কোনো সাংবাদিক সত্য ঘটনা তুলে ধরার মতো সাহস, লিয়াকত ভাই পত্রিকা এটা আপনাদের ছিল না। লিয়াকত ভাই পত্রিকা কেন? দেখুন, এই সাম্প্রতিক সময়গুলো দেখুন, যতটা না গণমাধ্যম, তার চেয়ে বেশি রাস্তায় দাঁড়িয়েই তো প্রধানমন্ত্রী মানুষের দুর্ভোগ লাঘব করেছেন। একেবারে রাস্তায় দাঁড়িয়ে ইনস্ট্যান্ট মানুষ দাঁড় করিয়ে ফেলেছে, হাত তুলেছে, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গেছে। এর চেয়ে বড় পরিবর্তন মনে হয় না 6 মাসে বেশি প্রত্যাশা করা উচিত। তা আমরা এখন শাকিল ভাই তো ড্যাবের এখন মহাসচিব এবং নির্বাচিত মহাসচিব, পেশাজীবী একটা বিশাল সংগঠন, বাংলাদেশের চিকিৎসকদের বড় একটা সংগঠন। এই যে আমাদের প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ যে স্লোগানটা উনি তুললেন, পেশাজীবীদের এদের কি রিপারকেশন, মানে ওনাদের অনুভূতি কি, ওনারা কি সবাই এগিয়ে আসতে চাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে লিয়াকত ভাই, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের এবং আমার সহ-আলোচক, রাজপথের সৈনিক, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক দিন রাজপথে অনেক অনুষ্ঠান করেছি, সাইদ খান ভাই। আমি প্রথমেই স্মরণ করছি এই জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে বসে আলোচনা করতেছি। এটা কেন হয়েছে? এই প্রজন্ম কিন্তু আমাদের খুব একটা রাজনীতি সচেতন ছিল না। গত 17 বছর স্কুল কলেজে শুধু একজনের নামই পড়ানো হতো, কিন্তু দেশপ্রেম যে কি জিনিস সেটা তারা প্রমাণ করেছে। এবং আমি মনে করি যে আমাদের তারেক রহমান সেটার স্লোগানটাই একটি মনস্তাত্ত্বিকভাবে তুলে ধরার জন্য সবার আগে বাংলাদেশ স্লোগানটা দিয়েছে। আমি কিন্তু একটু অন্যভাবে চিন্তা করতে চাই। আমরা গত 17 বছর আমাদের মন মানসিকতা একটা ব্যক্তিকেন্দ্রিক অথবা আমাদের স্বৈরাচারী হাসিনা কেন্দ্রিক করে ফেলেছিলাম। এখন যদি আমরা যদি দেশ নিয়ে চিন্তা না করি, তাহলে আমাদের দেশ আগাবে। এবং আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগান আছে সবার আগে বাংলাদেশ, এটার মধ্যে একটা ইনডাইরেক্টলি ঐক্যের ডাকও আছে। রাইট। কারণ দেশ থাকলে আমরা আছি, দেশ যদি না থাকে আমাদের কোনো অস্তিত্ব নেই। সুতরাং আমাদের সবার আগামী প্রজন্ম, আমাদের সবাইকে দেশ নিয়ে ভাবতে হবে এবং সেই মনস্তাত্ত্বিক জায়গায় চিন্তার খোরাক চাচ্ছেন যে আমরা সবাই মিলে আসুন, আমরা সবাই মিলে এখন দেশ গড়ার কাজে আগে হবে। আমাদের মধ্যে যাই হোক না কেন, আমাদের আগামী দিনে চিন্তা করতে হবে দেশ নিয়ে। আমি নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের নিয়ে চিন্তা করতে হবে। ওনার যে স্লোগান, আমার আগে আমরা, সবার আগে দেশ, করবো কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। মানে আগামী দিনে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের অতীতে যাই হয়েছে না কেন, আমাদের সামনে আগে যেতে হলে আমাদের দেশ নিয়ে চিন্তা করে আমাদের সবাইকে নিয়ে আগে যেতে হবে। এবং এই স্লোগান আমি মনে করি যে এটাই ওনার বাণী। 17 বছরের যেই বঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা বা অন্যান্য জায়গায়, এটা যদি একসাথে কাজ না করি সেটা কিন্তু আগাবে না। আজকে আপনি খাল কাটা কর্মসূচি দেখেন, সরকার কিন্তু সবাইকে নিয়ে খাল কাটার
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্কুল কলেজ সবাইকে নিয়ে কিন্তু খাল কাটছে। ওনারও কিন্তু সেই চিন্তা। উনি কিন্তু আগামী প্রজন্ম যারা দেশকে নেতৃত্ব দেবে উনি কিন্তু তাদের কিন্তু নালিশ করতেছে। উনি কিন্তু যেখানে উনি স্কুলে ছাত্র দেখায়, সেখানে উনি যেখানেই কলেজ দেখে, উনি কিন্তু সেখানে নিরাপত্তার বলয় ভেঙে কিন্তু উনি নেমে পড়ে। এটা কেন? এটা হলো উনি দেখাতে চাচ্ছে যে একজন রাষ্ট্রনায়ক যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকে তারা দেশ গড়ার কাজে উৎসাহ বোধ করবে, এবং সেটাই করতে। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেখতাম যে চিকিৎসক হিসাবে যে দায়িত্বটা সেই সরকারের সময় সেটা তো তারা করতে দেয়নি। আমি ব্যক্তিগতভাবে গত 15.5 বছর ঢাকার বাইরে পোস্টিং ছিল। আমাদের অনেক চিকিৎসকরা চাকরি ছেড়ে দিয়েছে, নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে। জুলাই আগস্টে তো চিকিৎসা করতেই দেয়নি। ডক্টর বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা টিম করে আমরা সেই আহতদের চিকিৎসা দিয়েছি। গত 17 বছরের আন্দোলনে যারা রাজপথে আহত হয়েছে, তাদের আমরা বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন বাসায় আমরা চিকিৎসা দিয়েছি। সরকারি হসপিটালে চিকিৎসা পায়নি। সরকারি হসপিটালে 3টা জায়গা থেকে বাধা দিত, পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী, সচিবের সদস্যরা। তারা বের হয়ে চলে আসছে, আমরা তাদের চিকিৎসা দিই। রাতের অন্ধকারে ঢাকা মেডিকেল কলেজ থেকে যে অ্যাম্বুলেন্স দিয়ে আহত রোগীদের নিয়ে আসছি, আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসছি, মিটফোর্ড হাসপাতাল থেকে নিয়ে আসছি। হাসপাতাল থেকে তো গ্রেপ্তার করে নিয়ে যেত। আর গ্রেপ্তার তো নিশ্চয়ই ওই সময় তার নিজের চিকিৎসা নেওয়ার জন্য যে নাম ঠিকানা ভুল দিত, এখন গ্রেপ্তারের রাতে চিকিৎসা যাতে পায়। এখন দেখা যাচ্ছে যে ওরা জুলাই যোদ্ধা, কিন্তু ওরা বিভিন্ন এই কারণে যেহেতু নাম ভুল দিচ্ছে, রেকর্ডেড তো হয়ে গেছে, তারা এখন জুলাই যুদ্ধ হতে পারতেছে না। জুলাই যোদ্ধা 31 দিন যুদ্ধ করেই না, এটা তো হলো যে এটা হলো একটা টিপ অফ দ্য আইসবার্গ। হ্যাঁ, 17 বছরের একটা ফিল্ড ক্রিয়েট হয়েছে, সেই সেটারই বিস্ফোরণ হয়েছে। 90 যেমন শামসুল আলম খান মিলন, ডাক্তার মিলনের পরে জনগণ জায়গা উঠছে। এই জুলাই আন্দোলনের একটা পর্যায়ে যখন আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে মারা গেল, তখন বিস্ফোরণ হলো। এবং আপনি দেখেন, আপনি স্বাধীনতা যুদ্ধ যদি আপনি বাংলাদেশে চিন্তা করেন, স্বাধীনতা যুদ্ধ কিন্তু ডিসেম্বরের থেকে কিন্তু দখল শুরু হয়েছে, কর্তৃত্ব দেওয়া। সেই কর্তৃত্ব কিন্তু বাংলাদেশের যুদ্ধ কিন্তু স্বাধীনতা যুদ্ধ কিন্তু ডিসেম্বরের 2 তারিখ থেকে, নভেম্বরের যে শেষের দিক থেকে, যখন বাংলাদেশ সেনাবাহিনী 20 নভেম্বর মনে হয় সশস্ত্র বাহিনী দিবস, 2 ডিসেম্বর মনে হয় প্রথম বাংলাদেশে হানাদার মুক্ত শুরু হয়েছে। মানে এই যে 20 নভেম্বর যখন সশস্ত্র বাহিনী দিবস, মানে যে সশস্ত্র বাহিনী গঠিত হলো, তারপরে কিন্তু আস্তে আস্তে আগে এলো, এবং সম্ভবত 2রা ডিসেম্বর মানে প্রথম একটা ডিস্ট্রিক্ট সিলেট মানে মুক্ত হইলো। তারপরে কিন্তু আস্তে আস্তে আগানো শুরু হইলো। সুতরাং আপনি তো এবং দেখেন কাকতালীয় শাকিল ভাই, ওই সময় জিয়া রহমান ওই জায়গায় ওইটাকে জিয়া রহমানের নেতৃত্বেই ওই যে জিয়া রহমান সাহেবের নেতৃত্বে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের চারিদিক দেশা ঢাকা দখল করলো 16 তারিখ। মানে এবার আরেকটা জিনিস শাকিব জানতে চাচ্ছি যে হামে যে কে লোক মারা যাচ্ছেন, তো এইটার ক্ষেত্রে আপনি কি বলেন? এটা কি হামে তো কোনো সময় আমরা দেখি, আপনি এটা খুব সুন্দর প্রশ্ন করছেন। এটা কি এক নম্বর হলো এটার জন্য কে দায়ী? গত সরকার, কারণ গত 4 বছর কোনো ক্যাম্পেইনিং হয়নি, আচ্ছা, টিকার ক্যাম্পেইনিং হয়নি, এবং হামের 4 বছর পর যেই বুস্টার ডোজ দিতে হয় সেটা দেওয়া হয়নি। আর এটা জানেন, এটা নাকি বিদেশ থেকে ইম্পোর্ট এপিআই ফল করছে, এপিআই ফল করছে। এবং বিশেষ করে আরেকটা জানেন যে করোনা পরবর্তী সময়ে যেভাবে ম্যানেজ করার দরকার ছিল সেভাবে ম্যানেজ হয়নি। আর অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা যেটা ভুল করছে, সেই প্রকল্পটা বন্ধ করে দেবে। এটা কিভাবে চলবে, কার আন্ডারে চলবে, এটা কোনো দিক নির্দেশ ছিল না, যার জন্য ওই প্রকল্পে যারা ছিল তারা বেতন পায় না, যারা যে কাজ করবে সেই উৎসাহ হারায় ফেলছে। সাথে যেটা হয়েছে, এই সময়ের মধ্যে যে টিকার শর্ট পড়ে গেছে, এটা সরকারিভাবে উপর মহলে জানায়নি, যার জন্য টিকারও কিছুটা সংকট ছিল। এর মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, যে কেউ একটা বিরাট অংশ টিকা নেয় নাই, এটা বিরাট অংশ প্রথম টিকাটা নিয়ে সেকেন্ড টিকা নেয় নাই। আর এবার আরেকটা যেটা মানে আপনাদের জানার জন্য বলি, আমরা কিন্তু মেডিকেল সায়েন্সে বলে যে 9 বছরের আগে টিকা হয় না, সরি, হাম হয় না। এইবার একটা সাথে ব্যতিক্রম ধর্মী হলো হাম 2 মাস বয়সে হয়েছে, 15 দিন বয়সে হয়েছে, 3 মাস বয়সে হয়েছে, এবং 9 মাসে হয়েছে, তারপরে। এটা কি মানে শালদুধের? হ্যাঁ, এটার অনেক এখন রিসার্চ চলতেছে, এটার অনেক রিসার্চ চলতেছে। আর আরেকটা জিনিস হলো, এই ইমিউনিটির গড়তে হলে ভিটামিন এ ক্যাপসুল করতে হবে, খেতে হবে, এবং গত 4 বছর ভিটামিন এ ক্যাপসুলটা ওরকম ক্যাম্পেইনিং হয়। বিভিন্ন কারণে এবার হামটা 9 মাসের আগে বাচ্চাদের দেখা গেছে, যার জন্য
আমাদের দেখা যায় যে ম্যাক্সিমাম বাচ্চা 9 মাস আগে হওয়াতে তাদের ইমিউনিটি ছিল না, এবং তারা বুকের দুধ খায় না, ডেথ রেটটা ডেথ রেটটা বেড়ে গেছে। এবং অনেকগুলো রিসার্চ দেখা গেছে যে আমাদের মারা আমাদের পুষ্টিহীনতাই বলে, যার জন্য তো এই ক্ষেত্রে মনে করেন এই বিগত সরকার এই যেটা করে গেছে, যেসব দুর্নীতি করলো, হাসপাতালের চিকিৎসা দিত না, প্লাস হাসপাতাল থেকে সবকিছু মালপত্র বাইরে বিক্রি করা হইতো। তো যাই, এখন এই সরকার আসার পরে কি ডেভেলপমেন্ট আপনারা দেখতেছেন? ধন্যবাদ। বর্তমান সরকার একটা আমাদের স্বাস্থ্য খাতে একটা বিরাট পরিকল্পনা আছে, যার প্রথম ধাপটা বাস্তবায়ন হলো এবার বাজেট। এবারে সরকার যেটা করছে, ওনারা নির্বাচনী ইশতেহারে ওনাদের প্রতিশ্রুতি ছিল পর্যায়ক্রমে এটা 5% উন্নতি করবে, এবং সেটা এই বছর এই বাজেটে জিডিপির 1.01% ওনারা বরাদ্দ রেখেছে, এবং এটা আমি মনে করি যে একটি বিরাট প্রতিশ্রুতির বাস্তবায়ন। এখন আগামী 1 বছরে এই বাজেটটা বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার যে প্ল্যান করেছেন সেটা কোন খাতে ব্যয় করবেন, তার মধ্যে 1 নম্বর হলো প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ারটি হলো আমাদের ইউনিয়ন লেভেলে এবং ওয়ার্ড পর্যায়ে যেই স্বাস্থ্য সেবাটা আছে সেটাকে আর আরবান কমিউনিটি স্ট্রেনথেন। এখানে কি পর্যাপ্ত ডাক্তার পাবেন? আমি সেটা পরে আসতেছি, যে ওয়ার্ড পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমে নিয়ে যাবে, আর শহরে হবে আরবান হেলথ কেয়ার, যেটা আপনারা ইতিমধ্যে দেখছেন যে শহরগুলোতে সব আরবান হেলথ কেয়ার স্থানীয় সরকারের আন্ডারে চলে, এটা এখন মানে হেলথ মিনিস্ট্রির আন্ডারে চলে আসছে। আপনি যে কোশ্চেন করেন ডাক্তার পাবে কিনা, ওই লেভেলে কিন্তু ডাক্তারের সুপারভাইশন দরকার, কিন্তু কাজ করবে কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট, তাদেরকে দেখুন, নার্স, তারপরে আগের যে ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফেয়ার ছিল এটা সমন্বিত হবে। সেখানে কি কি হবে? টিকা হবে, পুষ্টি দেখবে, মা ও শিশু দেখবে, বয়স্ক রুগীদের দেখবে, আর প্রাথমিক যে রোগের যে চিকিৎসাগুলো সেগুলো ওখানে যাবে। তারপর আসবে ইউনিয়ন পর্যায়ে। ইউনিয়ন পর্যায়ে ডাক্তারদের বাংলাদেশে এখনো সাব সেন্টার আছে, বেগম খালেদা জিয়া সময় সেখানে চিকিৎসক পোস্টেড আছে, উপসহকারী একজন। না, ওটা তো হলো যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের একটা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ওখানে একটা মেডিকেল অফিসার আছে, এখন আছে না? এখন আছে পোস্টেড। হয়তো সারা বাংলাদেশে সবগুলোতে নাই, কিন্তু এই সরকার প্রত্যেকটা ইউনিয়নে দেওয়ার প্ল্যান করতেছে। এই সরকার আরেকটা বৈশিষ্ট্য হলো সেকেন্ডারি লেভেলের যে চিকিৎসাটা সেটা উন্নত করার প্ল্যান করছে। যারা পিপিপি হয়ে গেছে সবকিছু রেডি, এখন চিকিৎসাটা মোটামুটি এবং আরেকটা যেটা দেখলেন যে আমাদের চিকিৎসকদের সমাবেশ ছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কতগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, সেটার বাস্তবায়ন কিন্তু শুরু হয়েছে। গতকাল একটা জনপ্রশাসন থেকে একটা চিঠি গেছে অর্থ মন্ত্রণালয়ে যে 5,000 ডাক্তার নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য। বিসিএস ছাড়া? হ্যাঁ, না, বিসিএস সরাসরি স্পেশাল বিসিএস, যেটাকে বলে। এতে কি মানে এজ লিমিটটা মনে হয় একটু এই এজ লিমিটটা এটা অন্য ঘটনা। কারণ হলো যে আমাদের আগে বিসিএস এর ঢোকার বয়স ছিল 30 বছর, অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন না, কিন্তু শাকিল ভাই এখানে কিন্তু ধরুন বঞ্চিত আছে মেডিকেলের, সেটা তো আছে, মানে এই যে বঞ্চিত হয়ে আছে। এটা আবার একটা যে আপনি না বললে, এটা আগে ছিল 30 বছর, বর্তমান আর ডাক্তারদের ছিল 32 বছর। এটার কারণ হলো টেকনিক্যাল সাবজেক্ট হিসেবে ডাক্তারের 2 বছর বেশি পাইতো, কারণ আমাদের যে অনার্স কোর্সটা 5 বছরের। অন্তর্বর্তী সরকার এই বয়সটাকে 32 বছর করে দিচ্ছে। ডাক্তারদের জন্য যে 2 বছর টেকনিক্যাল অ্যাডভান্টেজ হবে সেটা এখনো হয় নাই, এটা প্রক্রিয়া চলতেছে। জনপ্রশাসনও মানে নীতিগতভাবে কাজ হচ্ছে। আমি এই জায়গায় একটু রাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করি। টেকনিক যেমন ডক্টর, এদের অবসর দেওয়া কি খুব বেশি দরকার? হ্যাঁ, এখন যেটা আমরা মানে একজন ডক্টর তো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা ওনাদের কিন্তু অবসর কিন্তু যেমন আমরা আমাদের ডাক্তারদের ক্ষেত্রে কি আমার মনে হয় এই জিনিসটা আমরা আমাদের যে গত শনিবার দিন যে চিকিৎসা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলছিলাম, উনি সেটা নীতিগতভাবে গ্রহণ করছে যে এটা চিন্তা ভাবনা করবে। কারণ আমরা যুক্তি রাখছি যে ইউনিভার্সিটি টিচাররা 65 বছর, আমাদের মেডিকেল ইউনিভার্সিটির টিচাররা 65 বছর, সুতরাং আমাদের যারা মেডিকেল কলেজের টিচার তাদের 65 করা হোক। হ্যাঁ, করা হোক। এবং ডক্টরদের এন্ট্রান্স বয়সটা, আর এন্ট্রান্স বয়স যেহেতু 2 বছর বাড়ানো হয়েছে, 49 থেকে সেটা 61 করা হোক। আমরা দাবি জানিয়েছি, এখন মানে আশ্বস্ত করছেন উনি, এখন বাকিটা মানে যাচাই বাছাই করে এগুলো হলে মনে হয় তাহলে স্বাস্থ্য কার্ডটা অনেক প্রোটেক্টেড হবে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আরেকটা সবচেয়ে বড় যেটা দুর্নীতি, গত 17 বছর দুর্নীতির মাধ্যমে মানে একদম যন্ত্রপাতি কেনার থেকে সবকিছুতে দুর্নীতি, বদলি, পোস্টিং, বাণিজ্য, এইগুলা যাতে বন্ধ হয় জন্য আমরা বাংলাদেশ ড্যাব এবং আমাদের চিকিৎসকরা সচেতন, এবং আমরা দুর্নীতিমুক্ত একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা কাজ করতেছি। তৃতীয় যেটা
মাননীয় প্রধানমন্ত্রীর যে প্ল্যান, যে নির্বাচনী, এটা কিভাবে বাস্তবায়ন করা যায়, সেটার পলিসি লেভেলে এবং বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়াগুলো, সেগুলোর ব্যাপারে আমরা বিভিন্ন কাজ করতেছি। আমরা আমি শেষ সাইদ ভাইকে একটা কোশ্চেন করতে চাই, আপনি তো সাংবাদিক, কি ধরনের সংবাদ আমরা আশা করি এবং কিভাবে এটা আমাদের করলে তারেক রহমানের স্লোগানের সাথে আমরা জি, আসলে মানে কি ধরনের সংবাদ না, প্রকৃত সত্য ঘটনা তুলে ধরাটাই হচ্ছে একজন দায়িত্বশীল সাংবাদিকের দায়িত্ব। তাহলে হয় কি, রাষ্ট্র সেই সমস্যার সমাধান করতে পারে। আর যদি মনে করেন সংবাদটা ফেব্রিকেটেড করা হয় বা ভিন্নভাবে উপস্থাপন করা হয়, না, ফেব্রিকেটেড শব্দটা আসতেছে যেহেতু সরকার তখন না, যে সরকার মানে ছিল, ওই সংবাদের pressure, উদ্দেশ্য- কিন্তু এই সরকারে তো সেই প্রেশার না নাই। না 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 শুনুন, ন্যারেটিভ একটা মারাত্মক উইপন, মারাত্মক উইপন। আমার যদি টার্গেট থাকে যে লিয়াকত ভাইকে আমি হিউমিলেট করব, আমি ছোট করব, সেটা একটা উদ্দেশ্য। আর আবার এই একই ঘটনায় আমার টার্গেট যদি থাকে যে লিয়াকত ভাইয়ের আমি ভুল ধরিয়ে দেব, তাহলে কিন্তু দুইভাবে উপস্থাপিত হবে একই ঘটনা। এখন সাংবাদিকতা যারা করেন, আমি সহ, আমাদের সবার উচিত আসলে দেশটাকে ভালোবাসা। তারেক রহমান এই দেশের মাটি ছুঁয়ে শপথ করেছেন যে আসলে উনি এই দেশটাকে নিয়ে ভাবছেন। সুতরাং এই দেশে থাকবো আমরা, উনি একা থাকবেন না, উনি একা ভাবলে হবে না, ভাবনাটা আমাদেরও ভাবতে হবে। এই দেখুন, গত কয়েকদিন ধরে বিদ্যুৎ খাত বা জ্বালানি খাত নিয়ে যেই নৈরাজ্য শুরু হয়েছে, সরকারকে পারে তো একেবারে তুলোধুনো করে এখনই শেষ করে ফেলে। এবং বিরোধী দলীয় নেতা তো একেবারে সচিবালয়ের গেট পর্যন্ত পৌঁছে গেছেন যে হাত ধরে বের করে দিবেন প্রধানমন্ত্রীকে সচিবালয় থেকে। এই জায়গায় না গিয়ে আসলে সরকারকে, বিরোধী দলের দায়িত্ব এবং নাগরিকেরও দায়, সবাই মিলে সংকটটাকে সংকট হিসেবে চিহ্নিত করে সমাধানের পথ খোঁজা হচ্ছে আমাদের দায়িত্ব। এখন এই যে প্রাইভেট সেক্টরে জ্বালানিকে দিয়ে দিল, আমি মনে করি দেখুন, ইন্ডিয়াতে কিন্তু প্রাইভেট সেক্টরে, আমেরিকাতে নিশ্চয়ই আপনার গেছেন, আমেরিকা কিন্তু প্রাইভেট সেক্টরে এনার্জি, সকালে জ্বালানির এক দাম, দুপুরে এক দাম, বিকেলে এক দাম, এক এক প্রভিন্সে এক এক দাম। হ্যাঁ, উন্নত বিশ্ব কিন্তু বাজার মনিটরিংটা জোরদার করেছে। আমাদের এখানে শাকিল ভাই তো বললেন যে দুর্নীতি শব্দটা আমাদের এই সমাজ থেকে নির্বাসিত করতে হবে। দুর্নীতি করব না এই শব্দটা বলার দরকার নাই, ভাই দুর্নীতি রাখবোই না, তাহলে করব কি করে? আমাদের যদি থাকে দুর্নীতি, তাহলে আসলে যত সবার আগে বাংলাদেশ বলেন, আবার সবার আগে আত্মশুদ্ধি বলেন, কোনো কিছুই সম্ভব না। তাহলে সবার আগে দুর্নীতি, আবার সবার আগে দুর্নীতি চলে যাবে। সুতরাং সেই জায়গা থেকে হ্যাঁ, আমরা সমালোচনা করব না, আমরা সতর্ক করব, সমালোচনাও করব গঠনমূলক, তবে সবচেয়ে বেশি সতর্ক করা উচিত। যেমন এনার্জি সেক্টরটাকে বেসরকারি খাতে দিয়ে দেওয়ায় আমি মনে করি ব্যবসায়ীরা এখানে এক ধরনের প্রতিযোগিতার কারণে বাজারে ঘাটতি সৃষ্টি হবে না, কিন্তু কারণ তাদের ব্যবসায়িক সুনাম ধরে রাখবার জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ রাখবেন, এই সংকটগুলো কেটে যাবে। আর এখন যে জ্বালানির যে ক্রাইসিস, এটা হচ্ছে ওই যে মাফিয়া তন্ত্রের লুটপাট এবং সর্বগ্রাসী লুটপাটের কারণে এই কুফল আমরা ভোগ করছি। কাগজে ডেভেলপমেন্ট বা কসমেটিক্স ডেভেলপমেন্ট দেখিয়ে আমাদেরকে তো সব শেষ করে দিয়ে বেগমপাড়ায় নিয়ে গেছে, এবং সর্বশেষ যেটুকু ছিল দিল্লিতে নিয়ে গেছে। সেই জায়গাটা আমাদের রিকগনিশনে নিয়ে আমাদের সংকটগুলো চিহ্নিত সরকার করছে, আমাদের সহযোগিতা করতে হবে। আমরা একতরফাভাবে সমালোচনা করবো, এটা হবে না। তো আজকের আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে শুধুমাত্র আমি সাংবাদিক সমাজের পক্ষ থেকে, আমরা আমার পেশার যারা সহকর্মী রয়েছেন, নিশ্চয়ই প্রত্যন্ত অঞ্চলের যে সংবাদকর্মী আছেন তারাও শুনছেন বা দেখছেন, সংবাদটুকু সংবাদের মতো প্রচার করুন, ভুলটুকু ধরিয়ে দিন। সংবাদ প্রচার করুন সমস্যার সমাধানের জন্য, সংবাদ সমস্যা তৈরির জন্য নয়। তাহলেই আসলে সবার আগে বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব। অন্যথায় মাননীয় প্রধানমন্ত্রী একা যতই বলুন, বাংলাদেশ পিছিয়ে যাবে। আমরা কিন্তু সবাই এখন খালি দোষারোপের রাজনীতি করি, আমাদের এই জায়গা থেকে বাইরে আসতে হবে। সবার আগে বাংলাদেশ যদি ভাবতে হয়, আমাদের তিনটা জিনিসের প্রতি জোর দিতে হবে। প্রকৃত চিত্রটা তুলে ধরতে হবে, এতে জনগণের কি কষ্ট হচ্ছে সেটা জানাতে হবে, এবং এটার আমার দৃষ্টিতে কি সমাধান সেটা বলতে হবে। ওনারা সিদ্ধান্ত নেবেন কি, আপনি একটা সমাধান দিলেন, আমি একটা সমাধান দিলাম, উনি একটা সমাধান দিল, এর মধ্যে কিন্তু একটা ভালো সমাধান বাইরে আসে, সম্মিলিত সমাধান। আমাদের সবার এখন সার্বজনীন চিন্তা করার সময় আছে। ধন্যবাদ, এবং এটাই হলো সবার আগে। আমরা বেশি দূর করতে পারছি না। ধন্যবাদ আমাদের শাকিল ভাইকে, ধন্যবাদ জানাই আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক কালের কণ্ঠের সাইদ ভাই, কষ্ট করে আমাদের স্টুডিওতে আসলেন এবং আপনারা যে কথাগুলি বললেন, আমরা আমাদের শ্রোতা ভাইদের উদ্দেশ্যে আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। এবং তারেক সাহেব বর্তমান প্রধানমন্ত্রী, উনি বিদেশ থেকে নামার পূর্বেই কিন্তু স্লোগানটা দিয়েছেন যে আগে দেশ গড়ো, দল নয়, দেশ গড়ো। দেশ বাঁচলে দল বাঁচবে, দল বাঁচলে আমাদের সবাই সুখ শান্তি থাকতে পারবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।